আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, দেশ চালানো কোনো সহজ বিষয় নয়। পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটা বিষয়। যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে যখন আপনি যুদ্ধ করেন, প্রতিপক্ষের সঙ্গে আপনার যখন এরকম একটা পরিস্থিতি হয় যে প্রতিপক্ষ তার তলোয়ার উঁচিয়ে এক মুহূর্তে আপনার শরীর থেকে সেই ঘাড় আলাদা করে শিরশ্ছেদ করে দিতে পারে। ওটা যেভাবে আপনার পরিণতি ডেকে নিয়ে আসবে এবং ওই আপনার মস্তককে ঘাড় থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এই আতঙ্ক আপনাকে যতটা না তাড়া করে, বা যুদ্ধের ময়দানে এরকম একটা 1 to 1 আপনি যুদ্ধ করছেন, আপনার পিঠে মানে তীর আছে, তারপরে এক হাতে আপনার বড় যেটিকে বলা হয় সরকি, আমরা ঢাল, এক হাতে ঢাল আর এক হাতে সরকি, অথবা এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার নিয়ে আপনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন। 1 মিনিটের মধ্যে জয় পরাজয় নির্ধারিত হয়ে যাবে। আপনি মরবেন, প্রতিপক্ষ মরবে। এইরকম যে একটা ডেঞ্জারাস অবস্থা, তার চাইতেও ক্ষমতার সিংহাসনে বসে রাষ্ট্র পরিচালনা, সেটা মধ্যযুগে বা বর্তমান যুগে একই ভয়াবহ বা তার চেয়ে বেশি ভয়াবহ। এবং এটা কেমন ভয়াবহ, এখন যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে সামনে মাইকটা ধরেন, তাকে যদি বলেন দাদু ভাই বা মামা হুজুর বা চাচা যান, যারা বয়স্ক লোক তারা ভাইজান বলতে পারেন, যারা তার ছাত্র তারা বলতে পারেন স্যার, মান্যবর স্যার, যারা তাকে আল্লাহর ওলি মনে করেন তারা বলতে পারেন ইয়া শায়েখ, ইয়া হুজুর, ইয়া হজরত। আপনার অনুভূতি বলুন, রাষ্ট্র পরিচালনা করতে কেমন লাগে, এখন আপনার কাছে কেমন লাগছে। আবার কি আপনি দ্রুত মানে এখন আপনাকে তারেক রহমান সাহেব যদি ক্ষমতা হস্তান্তর করতেছে, আপনাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে 2 বছর দেশ চালাতে চায়, আপনি কি করবেন? একটু কল্পনা করেন তো তার উত্তর কি হতে পারে। নর্মালি তো যে কোনো একটা প্রশ্ন করলে সে হাত ঝুলায়, তারপরে হেসে দেয়, অনেক সময় খুব জোরে জোরে হেসে হেসে কথা বলে, ইংরেজিতে কথা বলে, বাংলাতেও সুন্দর করে কথা বলে। এখন এই ধরনের প্রশ্নগুলো যদি আপনি এখন যান, বিবিসি সাংবাদিক হুবহু এই প্রশ্নগুলো করে, আপনি দেখবেন যে তিনি আর হাসতে পারছেন না। তার ইংরেজি ভালো হচ্ছে না, বাংলাও ভালো হচ্ছে না। পো পো, কো কো, চো চো, মানে এই যে কথার মধ্যে যে জড়তা আসে, ক্যা ক্যা, ঘ্যা ঘ্যা, এরকম দেখবেন যে তার গলা থেকে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। তিনি সাবলীলভাবে কথা বলতে পারছেন না। এই যে আমি সাবলীলভাবে কথা বলছি, কিন্তু আপনি যদি আমাকে ভয় দেখেন, আমার পিছনে যদি হঠাৎ একটা গোকরা সাপ আসে, ফোঁস শব্দ হয়, আপনি দেখবেন যে আমার মানে মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি বারবার আপনাদের সামনে ক্যামেরায় ঢোক চিপছি, অথবা 1 মিনিটের মধ্যে ওরে বাবা গো, ওরে মা গো বলে আমি চিত হয়ে পড়ে যাব, অথবা ক্যামেরা ট্যামেরা রেখে আপনার হাসতে হাসতে মরে যাবেন আমার কাণ্ড দেখে। তো ওইরকম মানুষ ভয় পেলে তার আর স্বাভাবিক কণ্ঠস্বর থাকে না, সে হাসতে পারে না, বা হাসলে সে পাগলের মতো হাসে, মুখ হা 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 করে, ওই যে যাত্রা মঞ্চে যে নাটক ওইরকমভাবে হাসে। একই প্রশ্ন যদি আপনি ওনার যে সকল উপদেষ্টা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখেন ওই যে সাদা চুলের একটা উপদেষ্টা ছিল না, আদিলুর রহমান, ওনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিলেন, অ্যারোগ্যান্ট ছিলেন, রাগে ছিলেন। এই ভদ্রলোকের কোন খোঁজ খবর আছে দেখেন তো, তাকে একটু জিজ্ঞাসা করেন তো সে কি করতে চায়, সে রাজি কিনা। কিংবা আর একজন খুব সুন্দর করে কথা বলতেন, একজন সচিব ছিলেন, ফয়জুল করিম খান। ফয়জুল করিম খান মানে অ্যাজ ইট ইজ পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর একজন শাসক। এখন তাকে একটু জিজ্ঞাসা করেন যে আবার একটু সুযোগটা নেবেন কিনা। তো এই মুহূর্তে তারা কি বলবে? সবাই বলবে যে দেশ চালানো এত সহজ বিষয় নয়। এই একটা সমস্যা। 2 নম্বর হলো যে এই যে দেশ চালানো সহজ বিষয় নয়, তারপরও সবাই দেশ পরিচালনা করতে চায়। আপনি যদি আমাদের গ্রামে যান বা
মহল্লায় যান, পাড়াতে যান, গ্রামের যে চায়ের দোকানদার আছে, বিড়ির দোকানদার আছে, ফেরিওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা বলেন তো, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হতেন কি করতেন, সে কোনো রকম চিন্তা ভাবনা না করে 1 মিনিটেই বলবে সে প্রধানমন্ত্রী হলে এটা এটা করবে। তাহলে চিন্তা করুন যে সবাই মনে করে যে প্রধানমন্ত্রী হওয়া তার পক্ষে সম্ভব, রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, এবং যাকে বলা হয় তিনি যদি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, তাহলে তারেক রহমান সাহেবের চাইতে, শেখ হাসিনার চাইতে, ইউনূস সাহেবের চাইতে তিনি ভালো করতে পারবেন। এটা গেল একটা সমীকরণ, অর্থাৎ আগের একটা সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যারা লোকজন রয়েছেন, যারা নন পলিটিক্যাল, তারা মানে দ্বিতীয়বার এটা হবে না। প্রথমবার ধরুন আপনাদের যাদের মুসলমানি করা হয়েছে, ছেলেদের মধ্যে যাদের মুসলমানি করা হয়েছে, তো এখন মুসলমানের আগে তো আপনাদের অনেক ভয় ছিল, এখন হয়তো অনেকে বুড়ো হয়েছেন, অনেকে যুবক আছেন, অনেকে বিয়ে করবেন। এখন সবারই বলা হলো যে ঠিক আছে, সবই ঠিক আছে, আপনাকে আর একটা বিয়ে করে দেওয়া হবে, অথবা আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে, কিন্তু শর্ত হলো আপনাকে আর একবার একটু মুসলমানি করানো হবে, সামনের মাথা থেকে একটু কেটে দেওয়া হবে, এই মেডিসিন টেডিসিন দিলে আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, তারপর আপনি যা চাইবেন তাই হবে। তো সমস্ত মানুষ কি করবে? দৌড়াদৌড়ি শুরু করবে, বাবা গো আমার কিচ্ছু লাগবে না, বিয়ে করতে চাই না, সিংহাসন চাই না, আমি আমার মুসলমানি আমি আবার দ্বিতীয়বার করতে পারবো না, মরে গেলে পারবো না। তো যারা নন পলিটিক্যাল যারা লোক আছে, তাদের কাছে রাজনীতিতে এই রাষ্ট্র ক্ষমতা একবার যদি তারা ছ্যাঁকা খায়, দ্বিতীয়বার তাদের কাছে এরকম দ্বিতীয় মুসলমানের মতো ভয়ঙ্কর হয়ে যায়। ফলে আপনি তাদেরকে আর দ্বিতীয়বার দেখতে পারবেন না, দে আর ফিনিশড। আপনি তাদেরকে আর আনতে পারবেন না যারা একবার এখানে ছ্যাঁকা খেয়ে যায়। কিন্তু যারা পলিটিক্যাল লোকজন, এই যে ধরুন বিএনপি আওয়ামী লীগের যে সমস্ত লোকজন, তারা বছরের পর বছর মার খাচ্ছে, তারপর বছর পর বছর জেল খাটছে, সব কিছু হারাচ্ছে, বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আবার তারা রাজনীতি করতে চায়, আবার তারা মন্ত্রী হতে চায়, আবার তারা ক্ষমতায় ফিরতে চায়, আবার তারা পালাতে হবে, আবার তাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, কিন্তু ডাজ নট ম্যাটার, তারা আবার হতে চায়। এটা জাস্ট লাইক সেক্স। মানে একটা মানুষ সারা জীবন শুধু পুরুষ বা নারী সে সেক্স করতেই থাকে, করার পর মনে হয় এগুলো আর দরকার নাই, ঝামেলা। যদি স্ত্রীর সাথে হয় আর করবো না, এগুলো ভালো না, স্ত্রী ভাব দেখায়, বা কোন স্ত্রী যদি হয়, স্বামী বলে দূর, এই স্বামী ঠিকমতো পরিষ্কার টিষ্কার করে না, মুখে গন্ধ, বগলে গন্ধ, কুস্কিতে গন্ধ, ঠিকমতো সেইভও করে না, এই এই সমস্ত খবিশের সাথে আর জীবনে করবো না। কিন্তু যখন উত্তেজনা এসে যায়, তখন এগুলো সব সে ভুলে যায়, গন্ধের মধ্যে সে নিজেকে বিলীন করে দেয়। পুরুষের ক্ষেত্রে একই অবস্থা, বুড়ি বউ বা ধরেন যুবতী বউ, কিন্তু কোনো কারণে তার পছন্দ না, দাঁত বাঁকা, তারপর শেষে মুখ দিয়ে গন্ধ আসে, সারাদিন মানে যাকে বলা হয় হাড্ডি, মানে হাড্ডি সার, সেই দিন দিন কাজ করছে ঠিকমতো, মানে এটা দেখলেই স্বামী প্রত্যেকবারে মনে হয়, সেক্স করার পরে মনে হয় যে এর সাথে আর দ্বিতীয়বার হবে না, কিন্তু যখনই কামনা জাগ্রত হয় তখন হি ফরগেট এভরিথিং। এটা হলো পজিটিভ। আর যারা ধরেন পারভার্সন রয়েছে, ধর্ষণ করে, খুন, মানে এই সমস্ত অপকর্ম করে, তাদের কথা আলাদা। অনেকে তো গরু ছাগলও বাদ দেয় না, অনেকে ধরেন যারা পায়ুষ্কাম করে, সমকামিতা। এখন পুরুষের, ধরেন একজন পুরুষকে সে ধর্ষণ করলো, বা একটা ছেলেকে, সেই পুরুষের কোষ্ঠকাঠিন্য, তার মলদ্বারে হয়তো দেখা গেল 1 মাসের মল জমে আছে, ওর মধ্যেই তার ঢুকতে হবে। তো আপনি বুঝেন ব্যাপারটা, লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, লালসা মানুষকে কোথায় নিয়ে যায়। তো এই যে লোভ এবং লালসা, সেই লালসা থেকে বের হওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার, যে মেডিটেশন দরকার, এটা 1984 যে গল্প, সেখানে জর্জ অরওয়েল অসাধারণভাবে বর্ণনা করেছেন। তো সেখানে নারী পুরুষ সেক্স করবে না, তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি তোমার কাছে যে যন্ত্রটা আছে, পুরুষকে বলা হচ্ছে, এটা হলো ধরো একটা বেলুন যার মধ্যে শুধু প্রস্রাব মূত্র ভরা, আর অন্য একটা
পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যেও মূত্র ভরা। তুমি কি করছো? তোমার সেই মূত্রের থলিটি আর একটা মূত্রের ভাণ্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। এটা একটা কাজ হলো। এইভাবে বছর পর বছর করার ফলে দেখা গেল নারী পুরুষের মধ্যে এই যৌনকর্ম এরকম একটা ঘৃণার বিষয় হয় যে তারা আর বিয়ে করতে চায় না কেউ। ওই বইতে এইভাবে লেখা আছে। তো আমরা আসলে এই বিষয়গুলো না মানে সবকিছু আলোচনা করি, গালাগালি করি, কিন্তু এই বিষয়গুলো ইন ডিটেলস আমরা কখনো আলোচনা করি না। এই যৌনতার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? এখানে যে বিকৃত যে রুচি রয়েছে, যে পারভার্সনগুলো রয়েছে, এখানে যে ধর্ষণ রয়েছে, এখানে যে পায়ুষ্কাম রয়েছে, এই জিনিসগুলোই আপনি দেখবেন রাজনীতিতে বিভিন্ন ফর্মে ফিরে আসছে এবং আমাদের জীবন তছনছ করে দিচ্ছে। মূল প্রসঙ্গে আসি। আপনার রাজনীতি করার ইচ্ছা হোক, আবার ক্ষমতা পাওয়ার ইচ্ছা হোক, দেশ চালানোর ইচ্ছা হোক, আবার আপনি জেলে যান বা আপনি ফেল করেন বা আপনি কখনো না আসেন, এটা হলো যাই হোক না কেন, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, অমরত্ব লাভ করতে চান, এটা একজন শাসক যিনি তার সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে গৃহীত হবেন এবং তার অবস্থান হবে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে, তার ছায়াতে তিনি থাকবেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যদি কাউকে সম্মান করেন, তার কোনো চাকর, মানে আমরা তো উই আর অল সার্ভেন্ট, কৃতদাসও না, চাকরের চাকর। তো এই চাকরদের মধ্যে থেকে তিনি যদি কাউকে সম্মান করেন, মর্যাদা দেন এবং তার সেই চাকরদেরকে যেন মানুষ অসম্মান না করে মর্যাদা দেয়, এজন্য তিনি আবার নির্দেশ দান করেন, তারা হলেন শাসক, দ্য কিং, দ্য কুইন, দ্য এম্পারোয়ার, যারা এই জমিনে বিধাতার ছায়া এবং আল্লাহর খলিফা। তো সেই মাকামে পৌঁছতে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আপনি সহজে যেতে পারবেন না, ননির পুতুল হয়ে আপনি যেতে পারবেন না। আপনার দক্ষতা লাগবে, অভিজ্ঞতা লাগবে, চরিত্র লাগবে এবং আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন। আপনার জীবনে ব্যর্থতা থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্তত ভালো ছাত্র ছিলেন, ভালো লেখাপড়া জানেন, ছাত্র ভালো না কিন্তু ভালো লেখাপড়া জানেন, পরিশ্রম করেন, অর্থনৈতিকভাবে আপনি অর্থ উপার্জন করতে পারেন, আপনি যুদ্ধ করতে পারেন, আপনার কমন সেন্স রয়েছে, আপনার সিভিক সেন্স রয়েছে, আপনার ইন্টেলিজেন্স রয়েছে, আপনার নলেজ রয়েছে, অর্থাৎ সেন্স, সেন্সিবিলিটি, কমন সেন্স, এই তিনটি জিনিস আপনাকে একেবারে মাত্রায় মাত্রায় থাকতে হবে। গেদু হয়ে বেকুবের মতো আপনি, লোকজন যেখানে মারা গেছে সেখানে আপনি রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিলেন, মানে আপনার কমন সেন্স নাই, আপনার সেন্সিবিলিটি নেই। আবার যেখানে আপনার শীতকাল আপনি গরমের ওয়াশ করলেন, এগুলো হবে না। তাহলে সেন্সিবিলিটি, স্পর্শকাতরতা এবং আপনার অনুভূতি এবং কমন সেন্স, মানে সার্বজনীনভাবে আপনার খুব ইন্টেলিজেন্স দরকার নাই, কিন্তু কমন সেন্স আপনাকে থাকতে হবে কোন জায়গাতে কোন জিনিসটি দরকার। তারপরে যেটা দরকার সেটা হলো ইউ মাস্ট হ্যাভ এ গুড সিলেকশন পাওয়ার। আপনি যদি একজন মুশিকে ধরে এনে বিমান মন্ত্রণালয়ে বসান, এই জুতো সেলাই করতে পারে, এই বিমানও চালাতে পারবে। এরপর আপনি যদি একজন ম্যাথরকে ধরে এনে সে ঢাকা মেডিকেলের আপনি স্বাস্থ্যমন্ত্রী বানান, যে এ যেহেতু মানে বিভিন্ন ফর্মে মানুষের যে আবর্জনাগুলো, ময়লাগুলো, বর্জ্যগুলো, এগুলো কোন ফর্মে আসে, কোনটা কালো, কোনটা ধলা, কোনটা পাতলা, সব কিছু এগুলো অভিজ্ঞতা আছে। কাজেই এই লোক সে ভালো ডাক্তার আর হবে না, তাকে আমি স্বাস্থ্যমন্ত্রী বানাই দেবই। আপনি যদি মনে করেন যে সবচেয়ে বড় যে চোর রাতে শীত কাটে, আপনি মনে করেন যে এটার চেয়ে আর বড় যুদ্ধ আর পৃথিবীতে নাই, রাত্রে তেল মেখে সারা শরীরে উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, যাতে তাকে কেউ কসলাতে না পারে, ধরতে না পারে, সেই লোকটা ঘরে মাত্র দুটো ডিম চুরি করার জন্য, একটা মুরগি চুরি করার জন্য সে কারো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, এর মতো সাহসী মানুষ আর পৃথিবীতে নাই, একেই আমার সেনাপতি বানাতে হবে।
এই যদি হয় আপনার সেন্স, তাহলে আপনি কখনোই নেতা হতে পারবেন না, প্রশংসিত হবেন না, আর রাষ্ট্র চালাতে পারবেন না। যারাই অতীতে অমরত্ব লাভ করেছেন তাদের সবার মধ্যেই এই গুণগুলো ছিল। সেন্স, সেন্সিবিলিটি, কমন সেন্স, নাম্বার 1। নাম্বার 2 হলো দে হ্যাভ দ্য সিলেকশন পাওয়ার। তারা উত্তম মানুষ চিনত, উত্তম মানুষকে কাছে টানতে পারত এবং উত্তম মানুষকে কাছে রাখার মতো একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল। তাদেরকে ছেড়ে কখনোই তাদের সেই বন্ধুগুলো যায়নি। যত বিপদ আপদ হোক না কেন, সম্রাট আকবরের যে নবরত্ন যারা ছিলেন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তারা তার সঙ্গে ছিলেন। ছোট্ট একটা উদাহরণ বলে শেষ করে দিই। শাহজাদা সেলিম মানে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে যুদ্ধ চলছে সম্রাট আকবরের। সম্রাট আকবর কার্যত তার রাজধানীতে বন্দী, রাজধানী জুড়ে তার আধিপত্য। আর বাইরের যে অংশ, সেই অংশটি মূলত বেশিরভাগ এলাকা মানে শাহজাদা সেলিম বা সম্রাট জাহাঙ্গীরের যারা সৈন্যবাহিনী তারা দখল করে আছে। সম্রাট আকবরের এই বিপদের দিনে তার অন্যতম পরামর্শদাতা, তার ঘনিষ্ঠ বন্ধু, যিনি মূলত একজন জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, সম্রাট আকবর তাকে সব্যসাচী হিসেবে একটা কমান্ড দিয়েছিলেন। 10,000 মসনববাদী মানে 10,000 অশ্বারোহী সৈন্যের একটা বাহিনী দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করো। এরকম তার ভিতরে যারা জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক তাদেরকে দিয়েও তিনি যুদ্ধ করিয়েছেন। যেমন মানসিংহ সেনাপতি ছিলেন, যা তাকে দিয়ে দর্শন শাস্ত্র পড়িয়েছেন। রাজা টোডরমল তারা দার্শনিক ছিলেন, ফৈজিদ দার্শনিক ছিলেন, আবুল ফজল দার্শনিক ছিলেন, তাদেরকে দিয়ে আবার তিনি সেনাপতির কাজ করিয়েছেন। কম্প্যাক্ট। তো এরকম আবুল ফজল গুজরাটের এই এলাকাতে একটা যুদ্ধে ছিলেন, তাকে খবর পাঠানো হলো যে এই অবস্থা, তুমি রাজধানীতে আসো। তিনি তার মূল কমান্ড রেখে মাত্র 100-150 লোক রেখে তিনি সম্রাটের সাথে দেখা করার জন্য আসছেন। বিকজ ওই মুহূর্তে যুদ্ধ করার চেয়ে সম্রাটের বেশি দরকার ছিল আবুল ফজলের পরামর্শ। আবুল ফজলকে তিনি যুদ্ধ করতে বলেননি, তাকে বলছেন যে তুমি রাজধানীতে যে কোনো মূল্যে আসো আমার পাশে, তোমার পরামর্শ আমার দরকার এখন, আমার এই দুর্যোগ মুহূর্তে, সংকট মুহূর্তে আমি কি বলবো। আর অন্যদিকে শাহজাদা সেলিম মানে তার সাথে তার বাবার যে দ্বন্দ্ব এবং সংঘাত, এর মূলে 1 নম্বর ভিলেন হিসেবে তিনি মনে করতেন আবুল ফজলকে। তার যারা গুপ্ত বাহিনী ছিল মানে গোয়েন্দা বাহিনী ছিল, তারা আবুল ফজলকে লক্ষ্য করছিল। আবুল ফজল যখন কাছাকাছি চলে রাজধানীর দিকে আসছেন, তখন সেই খবর জাহাঙ্গীর পেয়ে যায় এবং জাহাঙ্গীর তাকে ঘেরাও করে ফেলে। তার সঙ্গে মাত্র 200 সৈন্য, জাহাঙ্গীরের কাছে 2000 সৈন্য। তো দেয়ার ওয়াজ অপশন, তার পিছনে ফিরে যাওয়া, তার বাহিনীর কাছে, তার কাছে যে ওই যে 10,000 অশ্বারোহী ছিল, অন্যান্য সৈন্যবাহিনী ছিল, সেই সৈন্যবাহিনীর মধ্যে ফিরে যাওয়ার তার অপশন ছিল, পালিয়ে যেতে পারতেন। কিন্তু আবুল ফজল বললেন যে না, সারা জীবন আমি শুধু সম্মুখে গিয়েছি, আমার সম্রাট যখন আমাকে ডেকেছে তখন পৃথিবীর সব কিছু বাদ দিয়ে আমি তার কাছে গিয়েছি। কাজী এখন আমি এই 200 লোক নিয়ে জাহাঙ্গীরের ভয়ে যদি পিছনে ফিরে যাই, তো উনি যে আমার আশায় বসে আছেন সেটা মানে ওনার এই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো যে এই যে আমি একবার পালিয়ে যাব, এই যে আমার মধ্যে যে একটা ভয়ের সংস্কৃতি চালু হবে, এটা আমি আর এই বৃদ্ধ বয়সে আমি আর দ্বিতীয়বার দাঁড়াতে পারবো না। এর চেয়ে বরং পরিস্থিতি মোকাবেলা করে মরে যাওয়াটা আমার জন্য সম্মানজনক। এবং তিনি সেই কাজটি করলেন, যুদ্ধ করলেন এবং স্পট ডেথ, মারা গেলেন। তো এই যে আবুল ফজলের মতো মানুষ দেখেন জীবনের শেষ পর্যায়ে তাদেরকে সিলেকশন করেছিলেন আকবর, আর জীবনের শেষ পর্যায়ে আবুল ফজল থেকে শুরু করে তার যে 9 জন জুয়েল ছিল, 9 জুয়েলস, কেউ তাকে ছেড়ে যায়নি। আপনি যদি সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে চান, এইরকম আকবরের মতো আপনার বন্ধু লাগবে। এই বন্ধু পায়ের কাছে বসে থাকা নয়, এই বন্ধু গাড়ির সামনে দৌড়ানো নয়, এই বন্ধু আপনার জন্য গিয়ে অন্যকে চড় থাপ্পড় মারছে, অন্যের গলা ধাক্কা ধরছে,
এই বন্ধু নয়। যে বন্ধু আপনার মস্তিষ্ক, আপনার চরিত্র, আপনার লোভ, আপনার নফস প্রত্যেকটা জিনিসের উপর প্রভাব বিস্তার করতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।